বাইরে গাড়ি দাঁড়ানোর শব্দ শোনা গেল। ডোরবেল বাজবার আগেই রজত বসু দরজা খুলে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। বিতংশ চৌধুরীকে নিয়ে রজত বসুর বন্ধু বিজন বারান্দা সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। রজত, ইনিই বিতংশ চৌধুরী, দ্য গ্রেট প্রাইভেট ডিটেকটিভ। মানে? বিতংশ বিজনের কাঁধে হাত দিয়ে থামালো। রজত নমস্কার করল। বিতংশ দুহাত তুলে একটু বলল, আচ্ছা। ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসল তিনজনে। বিতংশ এক নজর চারিদিকে তাকাতে তাকাতে বলল, নতুন করিয়েছেন? হ্যাঁ, দোতলার কাজ বাকি। মেটেরিয়ালসের যা দাম আর লেবাররা তো। রজতের কথা শেষ হবার আগেই বিতংশ হেসে বলল, আরে পরে শুনব। আপনি বাড়ির সবাইকে এই ঘরে আসতে বলুন। রজত গলা চড়িয়ে ডাকল, নকুল, নকুল। একটি যুবক ডোরাকাটা পায়জামা গেঞ্জি পরে ঘরে এলো। রজত বলল, তোর বৌদিমণি, তিন্নি, বিন্নি, মাসি সবাইকে এ ঘরে আসতে বলতো। নকুল চলে গেল। একটু পরেই বনশ্রী বসু তার দুই খুড়তুতো বোন তিন্নি বিন্নি ঘরে ঢুকল। সোফাই আর শান্তিনিকেতনী দুটো মোড়ায় সবাই বসল। ভেতরের দিকে দরজার কাছে নকুল রাঁধুনি মাসি দাঁড়ালো। বিতংশ বনশ্রীর দিকে তাকিয়ে বলল, আমি বিতংশ চৌধুরী। শখের গোয়েন্দাগিরি করি, একেবারে কাজের কথায় আসি। কঙ্কনজোড়ার একটা কঙ্কন কি করে চুরি হলো, যতটা ডিটেলস মনে পড়ে বলবেন। বনশ্রীর চিন্তান্বিত মুখ। উনি আস্তে আস্তে বললেন, অসম্ভব, সবটা বললেই বুঝতে পারবেন। গতকাল সন্ধ্যাবেলা। তখন ঠিক কটা বাজে? টিভির বাংলা নিউজ শেষ হয়েছে তখন। 7:15। হ্যাঁ, পঞ্জির বিয়েতে যাব, তাই ব্যাংকের লকার থেকে কিছু গয়নাগাটি এনে রেখেছিলাম। আমার শোবার ঘরে আমরা সাজগোজ করছিলাম। বিন্নির আগে সাজগোজ হয়ে গিয়েছিল। ও বাইরের গাড়িতে গিয়ে বসেছিল। একটু পরে তিন্নিও গাড়িতে বসলো। আমারও সব হয়ে গিয়েছিল। গয়নাগাটিও পরা হয়ে গিয়েছিল, শুধু জয়পরী কাকুন পরা দুটো বাকি ছিল। তখনই নকুল এসে বলল যে তিন্নি ডাকছে। আমি কাঁকন জোড়া রেখে বাইরে গেলাম। তিন্নির সঙ্গে কথা বলছি, তখনই লোডশেডিং। কথা সেরে অন্ধকারে এই ঘরে ঢুকলাম। আস্তে আস্তে দেখে শুনে শোবার ঘরের দিকে যাচ্ছি, তখনই নকুল টর্চ জেলে শোবার ঘর থেকে বেরিয়ে এলো। আমাকে দেখে বলল যে ও এমার্জেন্সি লাইটটা খুঁজছে। আমি বললাম, রান্নাঘরে আছে দেখ। অন্ধকারে শোবার ঘরে ঢুকলাম, বিছানার দিকে যাচ্ছি, তখনই রাঁধুনি মাসির গলা শুনলাম। রাঁধুনি মাসি কি ওই শোবার ঘরেই ছিল তখন? বিতংশ বলল, ঠিক বলতে পারবো না, তবে পেছন ফিরেই অন্ধকারে সাদা থান পড়া মাসিকে দেখেছি। তারপর? তখনই নকুল এমার্জেন্সি লাইটটা নিয়ে ঘরে ঢুকলো। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মাসিকে কিচেনের চাবিটা দিলাম। তারপর এমার্জেন্সিটা টিভির পাশে রাখলো নকুল, চলে গেল। বিছানার কাছে আসতেই দেখলাম এক জোড়ার মধ্যে একটা কাঁকন নেই। দুটোই বিছানার ওপর রেখেছিলেন। বিতংশ বলল, হ্যাঁ, যখন তিন্নির সঙ্গে কথা বলতে শোবার ঘর থেকে বেরিয়ে গেলেন তখনও কি কাঁকনজোড়া বিছানাতেই ছিল? হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। হ্যাঁ, বনশ্রী মাথা একটু ঝাঁকিয়ে বলল, আচ্ছা, কাঁকনজোড়া বিছানাতে রেখেছিলেন কেন? ড্রেসিং টেবিলে মালা, দুল, চুড়ি, চুলের কাঁটা, কসমেটিক সব যেন ডাঁই হয়েছিল, তাই কাঁকনজোড়া বিছানায় রেখেছিলাম, সবশেষে পরে নেব বলে। বিতংশ মুখে শব্দ করল, তারপর বিতংশ তিন্নি বিন্নির দিকে তাকালো। দুজনের মুখ দেখেই বিতংশ বুঝলো ওদের মন ভালো নেই। কাঁকন চুরির ব্যাপারটায় ওরা খুব মুচড়ে পড়েছে। বিতংশ তিন্নিকে বলল, আচ্ছা তিন্নি, তুমি করেই বলছি, তুমি যখন শোবার ঘর থেকে চলে আসো তখন কাঁকনজোড়া কোথায় দেখে এসেছিলে? বুনদি মানে বনশ্রীদির বিছানায়, তিন্নি বলল। বিন্নি, তুমি তো বেশ আগেই শোবার ঘর থেকে চলে এসেছিলে,
বৃতাংশ বদল। বিন্নি মাথাটা ওঠানামা করল। চলে আসার সময় কাঁকনজোড়া কোথায় দেখেছিলে? বৃতাংশ কথাটি বলল। বিছানার ওপরেই, আমার দুলজোড়াও ওটার পাশেই রেখেছিলাম। দুলজোড়া পড়তে পড়তে কাঁকনজোড়া দেখেছিলাম। হাতে নিয়ে বৃতাংশ বলল, না এমনি দেখছিলাম। কথাটা শেষ করে বিন্নি বনশ্রীর দিকে তাকিয়ে বলল, সত্যি বুনদি, কি সুন্দর কাজ করা। 5,500 দিয়ে জয়পুর থেকে কাঁকনজোড়া কিনেছিলাম। ইস, এখন জোড়াটা দেখলে চোখে জল। বনশ্রী আর বলতে পারলেন না, চোখ ছলছল করে উঠল। বৃতাংশ নকুলের দিকে তাকিয়ে বলল, নকুল এসো। ওর চোখে মুখে ভয়ের ছাপ। বৃতাংশ বনশ্রীকে বলল, আপনার ওই একটা কাঁকন খুলে দিন তো। বনশ্রী হাত থেকে কাঁকনটা খুললেন। বৃতাংশ ইঙ্গিতে কাঁকনটা নকুলকে দিতে বললেন। কাঁকনটা নকুল হাতে নিল। বৃতাংশ বলল, নকুল হাত মুঠো করো না, কাঁকনটা হাতের চেটোয় রাখো। নকুল তাই করল। বৃতাংশ বলল, হাতটা বাড়িয়ে ধরো। নকুল হাতটা বাড়িয়ে ধরল। এর জোড়া কাঁকনটা তুমি দেখেছিলে? বৃতাংশ জিজ্ঞেস করল। না বাবু, নকুল মাথা নেড়ে বলল। ব্যাংকের লকার থেকে কাঁকন জোড়া কবে এনেছিলেন? কালকে বেলা 12টা নাগাদ। কোথায় রেখেছিলেন? ড্রেসিং টেবিলের ড্রয়ারে তালা দিয়ে রেখেছিলাম। তাহলে নকুলের না দেখারই কথা। তারপর নকুলকে বলল, নকুল, লোডশেডিংয়ের অন্ধকারে টর্চ জ্বেলে তুমি যখন এমার্জেন্সি লাইটটা খুঁজছিলে, তখন বিছানায় কাঁকনজোড়া দেখেছিলে? না বাবু, আমি তো ঘরটার কোনায় টেবিলে আলো ফেলে ওই লাইটটা খুঁজছিলাম। নকুল বলল। পরে কাঁকনটা খুঁজেছিলে? হ্যাঁ, লাইট এলো, ঘরটা আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। বৃতাংশ হাত বাড়িয়ে ধরল। নকুল কাঁকনটা বৃতাংশের হাতে দিল। বৃতাংশ কাঁকনটা মন দিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো। বনশ্রী দেবী, কাঁকনের ভেতরের অংশটা লোহার, তাই না? হ্যাঁ, লোহার রিংয়ের উপরেই জয়পুরি কাঁকন তৈরি হয়, ওপরটা সোনার। দেখুন কি সুন্দর সূক্ষ্ম কাজ। বনশ্রী বললেন। বৃতাংশ কাঁকনটা হাতেই রাখল। দরজার পর্দার কাছে দাঁড়ানো মাসিকে ডাকলো, এসো। মাসি ঘোমটা টেনে নিয়ে এগিয়ে এলো। বৃতাংশ কাঁকনটা দেখিয়ে বলল, এর জোড়াটাকে তুমি দেখোনি, তাই না? না তো। মাসি মাথা নেড়ে বলল। অন্ধকারে শোবার ঘরে তুমি গিয়েছিলে কেন? বৌদিমণির কাছে রান্নাঘরের চাবি আনতে গেছিলাম, মাসি বলল। তখন নকুলকে ওই অন্ধকার ঘরে দেখেছিলে? না গো, মাসি মাথা নেড়ে জানালো। যাও। বৃতাংশ সোফা ছেড়ে উঠল। বলল, বনশ্রী দেবী, আপনার শোবার ঘরটা দেখব। বনশ্রী উঠে দাঁড়ালেন, বললেন, চলুন। রজত বসু বললেন, আমরা যাব? বৃতাংশ বলল, দরকার নেই। শোবার ঘরে ঢুকে বৃতাংশ চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। বেশ সাজানো গুছানো ঘর। হাল ফ্যাশনের নিচু খাটটা দক্ষিণের জানালার ধারেই পাতা। বৃতাংশ জানালার দিকে তাকিয়ে একটু আশ্চর্য হলো। কাঠের জানালাটায় লোহার গিল নেই, খোলা। বৃতাংশ বলল, আচ্ছা, জানালাটায় গিল নেই কেন? বনশ্রী বললেন, জানালাটায় যে গ্রিল লাগাতে এসেছিল তার ডিজাইনটা আমার একেবারেই পছন্দ হয়নি, তাই পাল্টে দিতে বলেছি। ডিজাইনেও এঁকে দিয়েছি। কালকে সকালে গিলটা খুলে নিয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই নতুন গিল লাগানো হবে। কালকে যখন আপনারা সাজগোজ করছিলেন তখন কি জানালাটা বন্ধ ছিল? হ্যাঁ, তবে সাজগোজ হয়ে গেলে গরম লাগছিল বলে জানালাটা খুলে দিয়েছিলাম। বনশ্রী বললেন, পর্দাটা তো নেই দেখছি। ওটা গিল লাগাবার পর লাগাবো ভেবেছি। তার মানে কিছুক্ষণ জানলাটা একেবারে ফাঁকা খোলা ছিল।
থেমে বলল, আচ্ছা কাঁকন জোড়া কোথায় রেখেছিলেন? বনশ্রী আঙুল দিয়ে বিছানার জায়গাটা দেখালেন। বিতংশ লক্ষ্য করল খোলা জানালা থেকে ওই জায়গাটার দূরত্ব খুব বেশি নয়। বিতংশ খাটের ধারে গেল, জানালাটার কাছে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। দেখল হাত পাঁচেক উঁচু বাউন্ডারির দেয়াল। উপরের দিকে তাকিয়ে দেখল পাশের বাড়ির খোলা ছাদ ঘেরা দেয়ালটা হাত দুয়েক। বিতংশ সরে এলো। বনশ্রীর কাছে এসে চাপা গলায় বললেন, বাইরের লোক নয়, ওই নকুল আর মাসি সাঁট করে কাকনটা চুরি করেছে। দুটোকেই তাড়াবো আমি। বিতংশ বলল, আমার তা মনে হয় না। কেন বলুন তো? বনশ্রী একটু আশ্চর্য হয়েই বললেন, দেখুন, নকুলকে বাড়ানো হাতে কাঁকনটা রাখতে বলেছিলাম, তাতে ওর এরকম ভাবনাও হতো, এইরকম একটা কাঁকন আমি চুরি করেছি, আমার রেহাই নেই। যদি ধরা পড়ি তাহলে এতে ওর মন দুর্বল হতো, ভয়ে ওর হাত কাঁপত, কিন্তু ওর হাত কাঁপেনি, ও চুরি করেনি। কাজে ওসব ভাবনা আর মনেও আনবেন না। একটু থেমে বিতংশ বলল, আর মাসি গেঁয়ো মেয়ে, গরিব, জীবনে কখনো সোনাদানা দেখেছে কিনা সে সন্দেহ। কাজে সোনার কাঁকন চুরি করা, বিক্রি করা এত কুবুদ্ধি ওর মগজে নেই। বিতংশ কথাগুলো আস্তে আস্তে বলল। তারপর বলল, আচ্ছা আপনি যখন এই অন্ধকার ঘরে ঢুকেছিলেন তখন কোনো শব্দ শুনেছিলেন? বনশ্রী একটু ভেবে বললেন, না। তারপর বললেন, তবে নকুল বলেছিল ও নাকি একটা মৃদু কিড়কিড় শব্দ শুনেছিল। বিতংশ চোখ বুজে মাথা নেড়ে বলল, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। চোখ খুলে বলল, নকুলকে ডাকুন তো। বনশ্রী নকুলকে ডাকলেন। নকুল ঘরে ঢুকল। বিতংশ বলল, আচ্ছা তুমি কখন কিড়কিড় শব্দটা শুনেছিলে? অন্ধকারে টর্চ জেলে যখন ইমার্জেন্সি লাইটটা খুঁজছিলাম তখন। নকুল বলল। হঠাৎই বনশ্রী একটু হাসলেন, বললেন, হ্যাঁ বুঝেছি, টোটন চিপের হুইল ঘোরাচ্ছিল। বিতংশ বলল, ব্যাপারটা কি বলুন তো? বনশ্রী বললেন, পাশের বাড়িতে একটি ছেলে আছে টোটন, ও ছুটির দুপুরে অন্যদিনও মাঝে মাঝে ওর বাবার মাছ ধরার বাতিল একটা ছিপ নিয়ে মাছ ধরা খেলে। হুইল ঘুরিয়ে ঘুরিয়ে সুতো ছাড়ে গুঁটোয়, বড়শিতে কাগজের ঠোঙা, প্লাস্টিকের ব্যাগ এসব গেঁথে নিয়ে খেলে। তাহলে ওই হুইল ঘোরাবার শব্দটাই নকুল শুনেছিল। বিতংশ যেন কতকটা আপন মনে বলল। বনশ্রী মাথা ওঠানামা করে হাসলেন। বিতংশ ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, টোটনের বাবাকে একটু ডাকতে পারেন? নিশ্চয়ই, নকুলকে পাঠাচ্ছি। ড্রয়িং রুমে এসে বসল সবাই। টোটনের বাবা শিবনাথ বাবু ঘরে ঢুকলেন। রজতের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার রজত বাবু, কাঁকনটা পাওয়া গেছে? রজত মাথা নেড়ে বললেন, না। তারপর বিতংশের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বিতংশ বলল, অ্যাংলিং মানে মাছ ধরা আপনার হবি, তাই না শিবনাথ বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা পুকুর জলা কোথায় মশাই যে মাছ ধরবো? সবই তো ভরাট হয়ে যাচ্ছে, বিল্ডিংয়ের জঙ্গল মানে। শিবনাথবাবু থামলেন। আপনার একটা বাতিল ছিপ বড়শি নিয়ে আপনার ছেলে টোটন বোধহয় শূন্যে মাছ ধরা প্র্যাকটিস করে, তাই না? বিতংশ বলল। শিবনাথবাবু হো হো করে হেসে উঠলেন, হাত নেড়ে বললেন, আরে বলেন কেন মশাই, বড়শি ফেলে ফেলে টোটন যা করে বেড়ায়। সেদিন তো মশাই এক কাণ্ড, কি কলতলায় বাসন মাজছে, ছাদ থেকে বড়শি ফেলে একটা জল ভরা ছোট্ট প্লাস্টিকের বালতি গেঁথে। কথাটা শেষ না করেই শিবনাথ হাসতে লাগলেন। আচ্ছা টোটন কি স্কুলে চলে গেছে? বিতংশ জানতে চাইল। না, বলছিল শরীর ভালো না, আছে স্কুল যাবে না। শিবনাথ বললেন। বিতংশ নকুলকে বলল, যাও না, টোটনকে একটু ডেকে আনো না। টোটনকে ডাকছেন কেন?
শিবনাথবাবু একটু গম্ভীরভাবে বললেন, এমনি একটু আলাপ করব। একটু পরেই টোটন ঘরে ঢুকল। বছর 14-15 বয়স। চোখে মুখে একটা দুশ্চিন্তার ছাপ বিতংশ লক্ষ্য করল। পরনে জিন্সের প্যান্ট, গায়ে হলুদ কলিদার বুক খোলা পাঞ্জাবি। টোটনকে বিতংশ বলল, বসো টোটন। টোটন সামনের খালি সোফাটায় বসল। বিতংশ বলল, একটা গল্প বলি শোনো। বর্ষাকাল, একদল ব্যাঙ একটা ডোবার জলে মনের আনন্দে গ্যাঙর গ্যাঙর ডাকছে। কয়েকজন তোমার বয়সী ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। ওরা ব্যাঙগুলো দেখে দাঁড়িয়ে পড়ল। ওরা ব্যাঙেদের লক্ষ্য করে ঢিল ছুঁড়তে লাগলো। দুটো ব্যাঙ মারা গেল। তখন একটা বুড়ো ব্যাঙ ছেলেগুলোকে বলল, তোমরা আমাদের দিকে ঢিল ছুঁড়ছো কেন? আমরা খেলছি, ছেলেগুলো বলল। বুড়ো ব্যাঙ বলল, বয়েজ, হোয়াট ইজ এ গেম টু ইউ ইজ ডেথ টু আস। বলো তো কথাটার বাংলা কি হবে? টোটনকে বেশ বিব্রত মনে হলো। ঘরের লোকদের দিকে তাকালো, বাবার দিকেও তাকালো, বেশ ভীত ভঙ্গি। বলল, কথাটা মানে তোমরা খেলো না, আমরা মানে। টোটন চুপ করে গেল। ঠিক বাংলাটা হলো, বাচ্চারা তোমাদের কাছে যা খেলা আমাদের কাছে সেটাই মৃত্যু। টোটন একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ। বিতংশ বলল, আচ্ছা টোটন, গতকাল সন্ধ্যের সময়, ধরো 7:30টার সময় তুমি কি করছিলে? টোটন একটু ভাবল, বার কয়েক বাবার দিকে তাকালো, বলল, টিভিতে খবর শুনছিলাম। প্রায় খবর শোনো? বিতংশ বলল। টোটন বলল, না, তবে মাঝে মাঝে শুনি। আমাদের স্কুলে একটা সায়েন্স এক্সিবিশন হয়েছিল, টিভি থেকে তুলেছিল, খবরে অল্প একটু দেখিয়েছিল। তুমি তাতে কোনো মডেল বা অন্য কিছু তৈরি করে দেখিয়েছিলে? টোটন বলল, হ্যাঁ, চুম্বকের ধর্ম নিয়ে একটা এক্সিবিট দেখিয়েছিলাম। তাহলে তো তোমাকে একটা দামি চুম্বক কিনতে হয়েছিল। বিতংশ বলল, হ্যাঁ, হর্স শু ম্যাগনেট, ঘোড়ার খুঁড়ের মতো দেখতে চুম্বক। শিবনাথ বলে উঠলেন, ওইসব নিয়েই তো আছে, চাই কিনে দিই। নিশ্চয়ই কিনে দেবেন। বিজ্ঞানের প্রতি টোটনের এই আগ্রহকে আমি প্রশংসা করছি। বিতংশ বলল। তারপর টোটনকে বলল, আচ্ছা টোটন, তুমি ছাদ থেকে বড়শি ফেলে এটা ওটা তোলো। ধরো এবার তুমি বড়শি না ফেলে সে জায়গায় যদি একটা ওই হর্সশু চুম্বক বেঁধে ফেলে দাও, তাহলে তো লোহা জাতীয় কিছু নিশ্চয়ই ওটাতে আটকাবে, আর তুমি হুইল ঘুরিয়ে তুলে নিতেও পারবে কি না? টোটন বেশ ভীত চোখে বিতংশর দিকে তাকালো, শুধু মাথা ওটা নামা করল। বিতংশ কাঁকনটা এগিয়ে ধরে বলল, আচ্ছা, এটাও তো চুম্বক দিয়ে তুলে নেওয়া যায়। টোটন এবার চমকে সবার দিকে তাকালো। শিবনাথ সোজা সোফা ছেড়ে দুটো উঠে দাঁড়ালেন, গলা চড়িয়ে বলেন, আপনি বলতে চান মিসেস বোসের কাঁকনটা টোটন চুরি করেছে, হ্যাঁ? বিতংশ শান্তভাবে বলল, আপনি স্থির হয়ে বসুন, উত্তেজিত হবেন না। টোটনকে আমি চোর বলিনি, শুধু একটা বিজ্ঞানের ব্যাপার সম্বন্ধে ওর মতামত জানতে চেয়েছি। এবার বসুন, টোটনকে বলতে দিন। শিবনাথ বসলেন। টোটন একটু চুপ করে থেকে বলল, চুম্বক তো সব ধাতুকে আকর্ষণ করে না। বিতংশ হাঁটুতে চাপড় মেরে বলল, দ্যাটস ইট, ঠিক এই জন্যই তুমি সুতোয় চুম্বকটা বেঁধে খোলা জানালা দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলেছিলে। একটা কাঁকন আটকে গিয়েছিল। হঠাৎ লোডশেডিং, অন্ধকারে হুইল ঘুরিয়ে তুমি কাঁকনটা তুলে এনেছিলে। তারপর? বিতংশের কথা শেষ হবার আগেই টোটন ফুঁপিয়ে কেঁদে উঠল। তারপর উঠে দাঁড়িয়ে জোরে কাঁদতে কাঁদতে প্যান্টের পকেট থেকে জোড়া কাঁকনটার বের করে এগিয়ে ধরল। ঘর নিস্তব্ধ, শুধু টোটনের কান্নার শব্দ। শিবনাথ দ্রুত ছুটে গিয়ে টোটনের গালে এক চড় কষালেন, আবার হাত তুললেন। বিতংশ এক লাফে উঠে গিয়ে টোটনকে আড়াল করে দাঁড়ালো। গম্ভীর গলায় বলল, শিবনাথ বাবু, টোটনকে মারবেন না,
টোটনের মন চুরি করার মতো নীচ নয়। ও শুধু একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল, চুম্বক সব ধাতুকে আকর্ষণ করে কিনা। টোটনের মুখ ভালো করে দেখুন, ভয়ে ও সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি। কাঁকন চুরির ব্যাপারটা নিয়ে পাড়ায় একটু হইচই হয়েছে। এসব দেখে শুনে ওর বুদ্ধি শুদ্ধি গুলিয়ে গিয়েছিল। ওর যথেষ্ট শাস্তি হয়েছে, আপনি আর ওকে কষ্ট বাড়াবেন না। বনশ্রী উঠে গিয়ে টোটনের হাত থেকে কাঁকনটা নিয়ে টোটনকে জড়িয়ে ধরলেন। টোটনের মাথায় হাত বোলাতে লাগলেন। আস্তে আস্তে টোটনের কান্না বন্ধ হলো। বিতংশ বলল, তাহলে টোটন, চুম্বকটা কাঁকনটাকে আটকে নিয়েছিল কারণ কাঁকনের ভেতরে ছিল লোহার রিংয়ের, তাই কি না? টোটনের মাথা ওঠানামা করল। এতক্ষণে ম্লান হাসল। বিতংশ বলল, ওই ব্যাঙের গল্পটা মনে আছে তো? তুমি বিজ্ঞানের খেলা খেলছিলে, কিন্তু তার জন্য নকুল আর মাসির চাকরি চলে যাচ্ছিল। কাঁকন উদ্ধার হলো। সবাই এতক্ষণে হাসতে লাগলো, পরস্পরের সঙ্গে কথা বলতে লাগলো। রজত এগিয়ে এসে বিতংশের দুটো হাত জড়িয়ে ধরল। রজত বলল, সত্যি কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো? বিতংশ হেসে একটা আঙুল তুলে বলল, মিসেসকে বলুন 1 কাপ গরম কফি আর 2টো কাজু ও বিস্কুট দিতে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।